ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল জানালেন ইসি সানাউল্লাহ। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ে প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন। সচিবালয়ে প্রধান উপদেষ্টা। মাঠ প্রশাসনকে সঠিকভাবে কাজ করার নির্দেশ। স্বাস্থ্য খাতে জবাবদিহি নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন অধ্যাপক সায়েদুল। সেপ্টেম্বরেই ৬,০০০ চিকিৎসক নার্স নিয়োগের আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টা। এবং ভারতের আসামে আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা, উদ্বেগে মুসলিমরা, বিপজ্জনক বলছে কংগ্রেস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে সিইসির সভাপতিত্বে দিনব্যাপী কমিশন সভা শেষে একথা বলেন তিনি। এতে আরপিও সংশোধন, প্রবাসীদের ভোটদান পদ্ধতি ও প্রার্থীদের আচরণবিধি নিয়ে আলোচনা হয়। সুরায়া মনির রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানী নির্বাচন কমিশন ভবনে নবম কমিশন সভার সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দিনব্যাপী বৈঠকে পোস্টাল ব্যালট পেপার, আরপিও ও প্রবাসীদের ভোট নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসীদের কাছে সিম্বল ব্যালট যাবে, তাদের ভোট হবে পোস্টাল ব্যালটে। বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। যে রেজিস্ট্রেশন প্রসেসে একটু সময় লাগবে বিধায় এটা আমরা আগে থেকে শুরু করব। এখানে আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে। 500 টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও 100-200 টাকা প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায়, রাফলি 6 থেকে 7 কোটি টাকা প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের। কারো প্রার্থিতা বাতিল হলে তিনি আদালতে শরণাপন্ন হতে পারবেন বলেও জানান তিনি। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আইনগতভাবে কোনোভাবে একটা করা যায় কিনা, যে প্রার্থিতা ফেরত পাওয়ার বা ইত্যাদি ইত্যাদি, নির্বাচন কমিশনের এন্ডে যে সময়টা আছে সেই সময়টা কোনো সমস্যা না, বাট এরপরেও তো কেউ কেউ আদালতে শরণাপন্ন হন এবং 2-1 ফেরত পানও। এ সময় এআই প্রযুক্তিতে অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ইসি সানাউল্লাহ। এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আপাতদৃষ্টি মনে হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ের প্রশাসনকেও সঠিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল 5 আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর পুরো দেশ এখন নির্বাচনী ডামাডোলে ব্যস্ত। এরই মধ্যে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলে এ বৈঠক। নির্বাচন সামনে রেখে এতে নানা নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই সরকারের প্রথম ও প্রধান কাজ বলে জানান প্রধান উপদেষ্টা। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। 8ই আগস্ট 2024 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি।
যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রশাসনকে সঠিকভাবে কাজ করার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। একটা দুইটা খুব সেন্সেশনাল মার্ডার হলে অনেকে ভাবছেন যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একদম ভেঙে পড়ছে। আপনি যদি পুলিশ হেডকোয়ার্টারকে আমরা বলে দিয়েছি যে এখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে, তারা প্রতি মাসের স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে বলেও জানান প্রেস সচিব। 8 লক্ষর মতো মানে দেওয়া যাবে। এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরো বেশি দেওয়া যায় কিনা, আরো 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জন আকাঙ্ক্ষা ধারণ করে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। দেশের মানুষ গত 3 নির্বাচনে ভোট দিতে পারেনি অভিযোগ করে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনও প্রত্যাশা করেন দলটির নেতারা। রাজধানীর উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পরিবারের তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তাকালে বিমানের রানওয়ের আশপাশে বহুতল ভবন নির্মাণের সমালোচনাও করেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর বাউনিয়া এলাকা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণী শিক্ষার্থী সামিউল করিম সামিরের পরিবারের খোঁজ নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সহ মহানগরীর নেতারা। এই সময় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকারি নির্দেশনা না মেনে বিমানের রানওয়ের আশপাশেই উঁচু ভবন নির্মাণ করা হচ্ছে। এখনকার যুদ্ধ বিমান কত আধুনিক, তার পরিচালনা পদ্ধতি সবকিছুই আলাদা। অথচ এই পুরোনা ভাঙ্গাচুরা বিমান নিয়ে প্রশিক্ষণ দিয়ে তারা তো আমাদেরকে খালি খুন করলো না, তার নিজেরাও তো মারা গেল। এদিকে উত্তরার দিয়াবাড়ি শুক্রভাঙ্গা এলাকায় মাইলস্টোনের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত মাসুমার ছেলে আব্দুল্লাহর পড়াশোনার দায়িত্ব নিয়েছে বলে জানান আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এই পরিবারটি যখন কেউ দেখছিলেন তখন জনাব তারেক রহমান আমাদের পাঠিয়েছেন। এই সময় বিগত আওয়ামী লীগ সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। সে তার দায়িত্ব পালন করতে গিয়ে, ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে, ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছে, আমি এটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছি। আজকে যদি জবাবদিহিতা থাকতো, আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরে ত্রুটি বিচ্যুতি যদি জানাতে পারতো, তাহলে আজকে মাইলস্টোনে যে বিয়োগান্তক ঘটনা হয়েছে এই ঘটনা ঘটতো না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানানোর পাশাপাশি একটি স্বচ্ছ নির্বাচনও প্রত্যাশা করেন রিজভী। আমি ধন্যবাদ জানাই জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানির জন্য 13 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে 6 তরুণের লাশ, যাদের একজন তখনও জীবিত। শেখ হাসিনা সরকারের পতনের দিন এমন বর্বরতায় মেতেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার আগে 4 আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। মানবতা বিরোধী অপরাধের সেই মামলায় ট্রাইব্যুনাল 2 বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ওসি আরাফাত হোসেন সহ 8 আসামি। এদিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী 13 তারিখ অর্থাৎ 13 আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলো শুনানির জন্য দিন ধার্য করেছে। 6 জনকে এবং 4 তারিখে একজনকে, এই 7 জনকে হত্যা করা হয়েছে। দ্যাট ইজ
একটা অফেন্স। আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি, সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এছাড়া জুলাই আন্দোলনে রামপুরায় কার জিনিসে ঝুলে থাকা এক যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এই ঘটনার তদন্ত শেষ করে গত 31 জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। মেজর সাদিকুলের স্ত্রী সোমায়া জাফরিনকে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতে তাকে পাঠিয়ে পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান। এর আগে বসুন্ধরা এলাকার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় বুধবার জাফরিনকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে দুদকের মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। পরে দুদক আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা থেকে 8 জনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়। গেজেট থেকে বাদ পড়া 8 জন হলেন টাঙ্গাইলের খলিলুর রহমান তালুকদার, ঢাকার মোসলেউদ্দিন ও শাহজামান, নরসিংদীর জিন্নাহ মিয়া, সাভারের মোহাম্মদ রনি, নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিশান, পটুয়াখালীর বশির সর্দার এবং শরীয়তপুরের বাঁধন। স্বাস্থ্য খাতে সংস্কার না হলে সব সংস্কারই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। এ সময় আগামী মাসেই 6000 চিকিৎসক নার্স নিয়োগে কাজ চলছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। অন্তর্বর্তী সরকারের 1 বছরে স্বাস্থ্য খাতের অর্জন ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রেস ব্রিফিং করে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এতে পুরো বছরের চিত্র তুলে ধরেন। এ সময় আগামীতে তাদের কাজের পরিকল্পনাও জানান। সরকারি চিকিৎসা কাঠামোয় দীর্ঘদিনের অচল অবস্থার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন 7000 চিকিৎসককে সুপার নিউমারির পদ তৈরি করে পদোন্নতি দেয়া হবে। সেপ্টেম্বরে আরো 3000 নতুন চিকিৎসক ও 3000 নার্স নিয়োগ দেয়া হচ্ছে। একটা বড় রকমের ডাক্তার সংকট আছে আমাদের পেরিফেরিতে, আপনারা সবাই জানেন। কোনো উপজেলায় যেখানে আমার 10 জন ডাক্তার থাকার দরকার সেখানে 2 জন ডাক্তার আছে, কখনো 3 জন, নানান রকমের সমস্যা আছে। আমরা চেষ্টা করেছি নতুন করে ডাক্তার নেওয়ার জন্য। আমরা 3000 ডাক্তার আশা করি সেপ্টেম্বরে আমরা নিতে পারবো। ডায়ালাইসিস সেবা সহজলভ্য করতে সরকার 2টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে বলেও জানান উপদেষ্টা। সোনার বাংলা বলে একটা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে কথা বলেছি, আমরা স্পেস দেব, তারা চিকিৎসাটা দিবে এবং এখানে তাদেরকে তার যে টাকাটা সে চার্জ করবে তার কিছু অংশ আমরা তাকে দেব, 1200 টাকা আমরা তাকে দেব। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান বলেন দেশের হাসপাতালগুলোতে 15000 শয্যা সংকট রয়েছে। সংস্কার কমিশন করেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যারা এই সংস্কারের সঙ্গে সম্পর্কিত তাদের কাছে বলা হচ্ছে যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের দায়িত্ব রাষ্ট্রের, এটি একটি আদায়যোগ্য উপাদান হিসেবে সংবিধানে সংরক্ষিত হবে। স্বাস্থ্য ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আগামীতে 5000 নার্স নিয়োগের জন্য পদ সৃষ্টির ব্যবস্থা করা হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের কোনো খবরই জানতেন না আয়নাঘরে বন্দী ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি।
অন্যদিকে মৃত্যু ভয় উপেক্ষা করে শেখ হাসিনার বিরুদ্ধে দেশ থেকেই বিপ্লব সংগঠিত করেন আয়নাঘরে নির্যাতনের শিকার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা বলেন, হাসিনার পতনের পর বিপ্লবীদের নিয়ে সরকার গঠন হলে দেশ এমন সংকটে পড়ত না। আয়নাঘরে বন্দীদের নিয়ে রেজা খানের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। পতিত স্বৈরাচার শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে 2 দফায় 5 বছর আয়নাঘরে গুম থেকে 2020 সালে মুক্তি পান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। আয়নাঘর ডিজিফাইতে আছে এটা বলার সাহস কিন্তু বাংলাদেশের কারো নাই। এরপর থেকে দেশে বসেই সরকার বিরোধী বিপ্লব সংগঠিত করতে থাকেন হাসিনুর। প্রতিনিয়ত মামলা ও জীবননাশের ভয় উপেক্ষা করে বিপ্লবকে ত্বরান্বিত করেন তিনি। আজিজ, শফিউদ্দিন, এই যে বেল্লাল, এই ল্যাংড়া খোলা সেনাপ্রধানগুলি আমাদের স্টার্ট হয়েছে। ডিজিএফআই, ডিজিএনএসআই, এরা সেনাবাহিনীর লোক ছিল। এরা হাসিনাকে বুঝাইতে পারতো, বুঝাই নাই। জি ম্যাডাম করতে করতে হাসিনা আজকে ফ্যাসিস্ট হয়েছে। অভ্যুত্থানের পর প্রয়োজন ছিল বিপ্লবী সরকার। গোয়েন্দাদের সঙ্গে সরকারের দূরত্ব বাড়ায় রাষ্ট্র পরিচালনায় ব্যাঘাত ঘটছে উল্লেখ করে নিজেদের মতো করে সংবিধান প্রণয়নের তাগিদ দেন হাসিনুর রহমান। এই গোয়েন্দাদের সাথে ডক্টর ইউনূস সরকারের বিশাল একটা গ্যাপ রয়ে গেছে। আমরা নিজেরা বসে সরহদ উদ্যানে সামিয়ানা নিচে, তাই ত্রিপুরা নিচে বসে কেন আমরা আমাদের সংবিধান লিখবো না? আমাদের সংবিধান হবে আমাদের মতো করে, ব্রিটিশের মতো না, পাকিস্তানের মতো না। এদিকে আয়নাঘরে বন্দী থাকায় জুলাই আন্দোলনের কোনো খবরই পাননি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। গণ অভ্যুত্থান পরবর্তী 7 আগস্ট রাতে যমুনা সেতু প্রান্তে তাকে মুক্তি দেওয়া হয়। 11:50 আমাকে এলেঙ্গা নামে দিল। আমার যে কি আবেগ অনুভূতি বোঝানো যাবে না। এটা আমি চিৎকার করে, মানে আমার গলার এর থেকে বড় আওয়াজ করতে পারবো না। আকার, আল্লাহ তোমার আকার দেখছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তোমার আকার দেখছি, তোমার তারা দেখছি। অন্তর্বর্তী সরকারের 11 মাসের কর্মকাণ্ডে হতাশা জানিয়ে সংস্কার ছাড়া নির্বাচন করলে কোনো লাভ হবে না বলে জানান তিনি। আপনি যদি সংস্কার না করে আপনি নির্বাচন দেন, তাহলে নতুন বদলে পুরানো হবে, লাভ তো হবে না কোনো। আগে সংস্কার করতে হবে, দলের মধ্যে সংস্কার করতে হবে। দলের মধ্যে কোনো আপনার গণতন্ত্র আছে চর্চা? গণতন্ত্র চর্চা থাকলে উড়ে এসে জুড়ে বসার মতো কেউ দলের নেতা হতে পারে? বৃহত্তর স্বার্থে জাতীয় নেতারা ঐক্যমত্যে না পৌঁছালে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও মন্তব্য করেন আমান আজমি। আপনারা বিভেদ করবেন না প্লিজ, আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন, কিন্তু আমি খুব একটা আশার আলো দেখি না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের আসামে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ সিদ্ধান্তে রাজ্যটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। এছাড়াও এমন সিদ্ধান্তকে বেআইনি ও বিপজ্জনক বলে সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। আর একে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদের পাইতারা বলে মন্তব্য করেছে তুর্কির সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। বিদেশি হিসেবে শনাক্ত হলেই তাকে বাংলাদেশে পুশিন করা হবে, এমন বিতর্কিত সিদ্ধান্ত নেবার পর আরও একটি সমালোচিত সিদ্ধান্ত নিয়েছে ভারতের আসামের রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেন, অসমিয়া ভাষাভাষী জনগণ বাংলাদেশ সীমান্ত থেকে এসে নৈরাজ্য সৃষ্টি করছে, ফলে সীমান্ত ঘেঁষা গ্রামের মানুষ হুমকির মুখে পড়েছে। এর জেরে বুধবার একটি ওয়েবসাইট চালুর ঘোষণাও দেন তিনি। এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের যেসব আদিবাসী হুমকি অনুভব করছেন তারা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এ সিদ্ধান্তে রাজ্যটিতে বসবাসরত বাংলাভাষী মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময় তাদের বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান সহ বাংলাদেশে পুশ ইনের নজিরও রয়েছে। আসামের প্রায় 35% মানুষ মুসলিম, যাদের বেশিরভাগই বাংলাভাষী। মুখ্যমন্ত্রীর এ উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতারা। এ উদ্যোগে গোষ্ঠীগত সহিংসতা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দল কংগ্রেসের আইন প্রণেতা গৌরব গগৈ। এদিকে তুর্কির সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবালের এক প্রতিবেদনের দাবি, এ উদ্যোগ অসমিয়া ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন পেতে শর্মার বিজেপি সরকারের একটি প্রচারণার অংশ। হিন্দুত্ববাদী রাজ্য সরকারের বাংলাভাষী মুসলিমদের অবৈধ সন্দেহভাজন নাগরিক বলে উচ্ছেদ করার পায়তারা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8:30টায় চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে। এর আগে আজ বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে তিনি ফেসবুক লাইভ করছিলেন। নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তাকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরস্পর যোগসাজশ, জালজালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 25 কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 24 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। যাচাই বাছাই ছাড়াই অর্থ ছাড় দেয় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও জাবেদের স্ত্রী রুকমিলা জামানকেও এতে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থার সহকারী পরিচালক আক্তার হোসেন। ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন করে উক্ত অর্থ নগদে উত্তোলন ও স্থানান্তর তথা মানি লন্ডারিং করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 25 কোটি টাকা আত্মসাৎ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সহ 24 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আটাব কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ কার্যকর ফল বয়ে আনেনি। দীর্ঘমেয়াদী প্রশাসক নিয়োগের ফলে অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়। আটাবেও আগে কখনো প্রশাসক নিযুক্ত হয়নি উল্লেখ করে অবিলম্বে প্রশাসক নিয়োগ বাতিলের দাবিও জানান তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভয়াবহ দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলে 8 শতাধিক ঘরবাড়ি সহ ভস্মীভূত হয়েছে 91,000 একর বনভূমি। এদিকে দক্ষিণ ফ্রান্সের একটি গ্রামে পুড়েছে অন্তত 25টি বাড়ি। সেখানে 13,000 হেক্টরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 4 সহস্রাধিক ফায়ার সার্ভিস কর্মী। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গেল সোমবার থেকে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা ও সেন্ট লুইস ওবিস্পো কাউন্টির লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টের বিস্তীর্ণ এলাকা। এবার সান বার্নার্ডিনো কাউন্টিতেও ছড়িয়ে পড়ল দাবানল। এসব অঞ্চলে ইতোমধ্যেই পুড়েছে 8 শতাধিক বাড়িঘর। ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় এ দাবানলে গেল বুধবার পর্যন্ত 91,000 একর বনভূমি বশীভূত হয়েছে। পাহাড়ি এলাকায় বাতাসের তীব্র গতিতে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। দাবানলের ভয়াবহতার সাক্ষী ইউরোপের দেশ ফ্রান্সও। দেশটির দক্ষিণ অঞ্চলের একটি গ্রামে অন্তত 25টি বাড়ি পুড়ে গেছে। 13,000 হেক্টরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 4 সহস্রাধিক ফায়ার সার্ভিস কর্মী। দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন 2,500-এর বেশি ঘরবাড়ি। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্পেনেও চলছে দ্বিতীয় দফার দাবানল। স্থানীয় প্রশাসন জানায় একটি ক্যারাভান থেকে আগুনের সূত্রপাত হয়, যা পরবর্তীতে পাহাড়ি অঞ্চল হয়ে সমুদ্র সৈকত পর্যন্ত ছড়িয়ে পড়ে। এছাড়া গ্যালিসিয়া অঞ্চলের পন্তেসেসোতে ছড়িয়েছে দাবানল। সেখানে তাপমাত্রার পারদ চড়েছে 40 ডিগ্রির উপরে। দেশটির বিভিন্ন স্থানে গরমের সতর্কতা জারি করেছে প্রশাসন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ফিফা র্যাঙ্কিংয়ে অসাধারণ অগ্রগতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। র্যাঙ্কিংয়ে 128 থেকে 24 ধাপ এগিয়ে এখন 104 নম্বরে লাল সবুজের কন্যারা। ফিফা নারী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এরকম 24 ধাপ উন্নতি এবারেই প্রথম। আফিদাদের বর্তমান পয়েন্ট 80.51। ফিফার নারী র্যাঙ্কিংয়ে বিজ্ঞপ্তিতেও হাইলাইট করা হয় লাল সবুজ কন্যাদের সাফল্যের কথা। সবশেষ জুন জুলাইতে নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের কোয়ালিফাই করার ফলেই এই উন্নতি আফিদা খন্দকারদের। এর আগে 2013 ও 2017 সালে ফিফা র্যাঙ্কিংয়ে 100 নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার।
ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল জানালেন ইসি সানাউল্লাহ। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ে প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন, সচিবালয়ে প্রধান উপদেষ্টা। মাঠ প্রশাসনকে সঠিকভাবে কাজ করার নির্দেশ। স্বাস্থ্য খাতে জবাবদিহি নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন অধ্যাপক সায়েদুর। সেপ্টেম্বরেই ৬,০০০ চিকিৎসক নার্স নিয়োগের আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার। এবং ভারতের আসামে আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা, উদ্বেগে মুসলিমরা, বিপজ্জনক বলছে কংগ্রেস। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।